আমরা প্রথম দিকে পড়েছিলাম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, বাচ্চার বিকাশ। বড় একটা অ্যাসপেক্ট, বাচ্চার জন্য বিকাশ সর্বাঙ্গীনভাবে ঘটে, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। বিকাশের পেছনে কে কে থাকে, কাদের উপরে ডিপেন্ড করে বাচ্চার বিকাশ ঘটে? এক তো থাকে বাবা মার কাছ থেকে যে জিনটা পেয়েছে, বংশগতি মানে হেরিডিটি। আরেকটা হচ্ছে কি আমাদের পরিবেশ, এনভায়রনমেন্ট। এইটা স্ট্যাটিক, মানে এটা পরিবর্তন করা যায় না। তাহলে সেখানটাতে তোমাকে ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ওই জিনিসপত্রগুলো করতে হবে, মানে স্বাভাবিক জিনিস নয় ওগুলো। পরিবেশটা আবার কি হয়, পরিবেশটা স্ট্যাটিক না, ডাইনামিক। আজকে পরিবেশ যেরকম, কালকে পরিবেশ আলাদা হবে। পরিবেশ যদি তুমি ভালো দাও, বাচ্চার বিকাশ ভালো মতো ঘটবে। এটা আমাদের হাতে নেই, এটা আমাদের হাতে আছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে যে হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট ইকুয়ালস টু ডেভেলপমেন্ট। এটাই কিন্তু ইকুয়েশন। এইচ ক্রস ই ইকুয়ালস টু কি আমাদের ডেভেলপমেন্ট। কেন এখানটাতে ক্রস দিয়েছে, প্লাস মাইনাস কিছু দেয়নি কেন? হ্যাঁ, মিশে থাকবে। যে কোনো একটা ধরনের শূন্য হয়ে গেল, মানে হেরিডিটির প্রভাব নেই, তাহলে ডেভেলপমেন্ট হবে না, বা এনভায়রনমেন্টের প্রভাব না থাকলেও ডেভেলপমেন্ট হবে না। দুটোই কিন্তু জরুরি। আচ্ছা, এটাকে সিটাতে আবার দুইভাবে একটা নতুন টার্ম শিখবে আজকে তোমরা, সেভাবে বলে নেচার নার্চার ডিবেট। নেচার নার্চার কি? নেচার মানে আমরা কি জানি, পরিবেশ। এবার পরিবেশের সঙ্গে আবার এনভায়রনমেন্ট যুক্ত। এখানটাতে নেচারটা একটু আলাদা। নেচারটা মানে বাচ্চার স্বভাব। আর নার্চার মানে বাচ্চাটাকে তুমি কি করে প্রতিপালন করছো, নার্চার করছো বাচ্চাটাকে, জিনিসটা নিয়ে নার্চার করা। এই দুজনের ফলে, নেচার নার্চারের ইন্টারাকশনের ফলে কি হচ্ছে, বাচ্চার ডেভেলপমেন্ট ঘটছে। ঠিক আছে, তাহলে নেচার কার সঙ্গে যুক্ত? হেরিডিটির সঙ্গে। নেচার কিন্তু স্ট্যাটিক, বাচ্চার স্বভাবটা বাবা মার কাছ থেকে পেয়েছে যেটা। আর নার্চার হচ্ছে তাকে তুমি যেভাবে বাইরের আউটপুট দিচ্ছ। মানে বাচ্চা গর্ভাবস্থায় ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়, তাই না? গর্ভাবস্থা থেকে কদিন চলে? মৃত্যু পর্যন্ত, একদম মৃত্যুর আগে পর্যন্ত। তো গর্ভাবস্থায় সে যদি ঠিকমতো পুষ্টিযুক্ত খাবার না পায়, তার মা যদি না পায়, তাহলে তার মায়ের লালন পালন বা বাচ্চাটার ভ্রূণের লালন পালন ঠিকমতো হচ্ছে না। নেচার পেয়ে গেছে বাবা মার কাছ থেকে, জিনটা পেয়ে গেছে। কতগুলো ক্রোমোজোম থাকে? 23 জোড়া। 23 জোড়া, 22 জোড়া কোন ক্রোমোজোম? অটোজোম। আর লাস্টেরটা সেক্স ক্রোমোজোম। ওটা পেয়ে গেছে বাবা মার কাছ থেকে। বাকি এবার পুষ্টি দরকার, অক্সিজেন টক্সিজেন সবই দরকার, মায়ের শরীর ভালো থাকা দরকার, সেগুলো হচ্ছে নার্চারের মধ্যে পড়ছে। পরবর্তীকালেও বাচ্চাটাকে আমরা কি করে এনভায়রনমেন্ট দিচ্ছি, সেগুলো নার্চারের মধ্যে পড়ছে। ওকে, এই জায়গাটা আমাদের পড়া হয়নি। মানে সব কিছু তো সব কিছুর সঙ্গে ইন্টার রিলেটেড। চাইল্ড ডেভেলপমেন্টের সঙ্গে যেহেতু হেরিডিটি এনভায়রনমেন্ট রিলেটেড, ওই জন্য ওখানে ওগুলো ছিল, ওই চ্যাপ্টারের জিনিসপত্র এখানেও আছে। এবার বলছে যে মাইক্রোস্কোপিক ব্লুপ্রিন্ট অফ হেরিডিটি। বংশগতির কিছু সূত্র আছে, 3টে সূত্র আছে। ওই 3টে সূত্র আমাদের মাথায় রাখতে হবে। তার ফলে আমরা কোনো বাচ্চাকে কোনো দিনই জাজ করব না, বা কোনো বাচ্চাকে কোনো দিনই ক্যাটাগরাইজ করবো না যে এরা ভালো এরা খারাপ, বা ওর দাদা ভালো তোকে ভালো হতে হবে, বা ওর বাবা মা ভালো তোকে ভালো হতে হবে। কী কী সূত্র? প্রথম সূত্র বলছে ল অফ লাইকনেস বা সাদৃশ্যের নিয়ম। এই সূত্রটার অর্থ মানে বংশগতি বাচ্চার মধ্যে যে প্রবাহিত হচ্ছে, সেটা বাবা মার সাদৃশ্যই হবে। মানে বাবা মা খুব ভালো, বাবা মা ফর্সা, বা বাবা মা কালো, বাবা মার যা আছে সেই গুণগুলো বাচ্চা একইভাবে ইনহেরিট করছে, পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে সাদৃশ্যের নিয়ম। কিছু বাচ্চার ক্ষেত্রে এটা হতে পারে। এরপর হচ্ছে ল অফ ভেরিয়েশন। কিছু বাচ্চার ক্ষেত্রে আবার কি হচ্ছে, বাবা মার মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো এক্স্যাক্ট না এসে একটু অন্য টাইপের গুণ আসছে। ভ্যারিয়েশন মানে ধরে নাও বাবা মা খুব লম্বা, ভ্যারিয়েশনের ফলে বাচ্চা হয়ে গেছে অ্যাভারেজ হাইটের। বা বাবা মা খুবই ফর্সা, ভ্যারিয়েশনের জন্য বাচ্চা হয়ে গেছে কি অ্যাভারেজ কালারে। এটাও হতে পারে বাচ্চাদের মধ্যে। আর লাস্টেরটা বলছে ল অফ রিগ্রেশন, যে চিলড্রেন এক্সিবিট ট্রেটস ডিরেক্টলি অপোজিট টু প্যারেন্টস। মানে বাবা মা খুব ভালো, বাচ্চা হয়ে গেছে খারাপ, বা বাবা মা খুবই চালাক, বাচ্চা হয়ে গেছে বোকা। দেখবে এরকম এক্সাম্পল আছে, হয় না? তো একটা 3 ধরনের লই তো আমরা পড়লাম। তাহলে কখনোই আমি বলতে পারবো না যে তোর দাদা পড়াশোনায় ভালো, তাহলে তোকেও পড়াশোনায় ভালো হতে হবে, তাই না? কারণ কি, কারোর উপরে ল অফ ভ্যারিয়েশন কাজ করতে পারে, বাচ্চার অ্যাভারেজ হয়ে যেতে পারে, বা রিগ্রেশনও কাজ করতে পারে,
বাচ্চাটা দাদার থেকে উল্টো হতে পারে, বা ল অফ লাইকনেসও কাজ করতে পারে, দাদার মতনই হতেই পারে। ঠিক আছে, তাহলে 3টে সূত্র দেখলাম, সাদৃশ্যের নিয়ম, বৈচিত্র্যের নিয়ম, প্রত্যাবর্তনের নিয়ম। সাদৃশ্য হচ্ছে একই, বৈচিত্র্য হচ্ছে অ্যাভারেজ হয়ে যাবে বা ডিফারেন্ট কাইন্ডের হবে, বাবা মার থেকে আলাদা হবে মোট কথা। প্রত্যাবর্তন হচ্ছে বাবা মার ঠিক উল্টো হয়ে যাবে। 3টে সূত্র কিন্তু ইম্পর্টেন্ট। যদি মানে এখান থেকে সিচুয়েশনাল প্রশ্ন দেবে, বলবে যে বাবা মার গায়ের রং উজ্জ্বল কিন্তু বাচ্চা হয়ে গেছে একটু শ্যাম বর্ণের, তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? ল অফ রিগ্রেশনের মধ্যে পড়ছে। যদি বলে যে বাচ্চাটা বাকি সব ছাত্রছাত্রীর মতো অ্যাভারেজ গায়ের রং হয়েছে বা অ্যাভারেজ বুদ্ধিমত্তা রয়েছে, তাহলে সেটা কি হবে? ল অফ ভ্যারিয়েশন, অ্যাভারেজে যখন চলে আসবে বাচ্চাটা। আর যদি বাবা মার মতনই হয় তাহলে সেটা কি হবে? ল অফ লাইকনেস বা সাদৃশ্যের নিয়ম। ডান? এবার হচ্ছে বাচ্চার উপরে পরিবেশের প্রভাব, কখন কখন পরিবেশের প্রভাব পড়ছে। এক তো হচ্ছে প্রিনাটাল, প্রিনাটাল মানে বাচ্চা তখনও মায়ের গর্ভেই আছে, ভ্রূণ থেকে ধীরে ধীরে বাচ্চাটা বড় হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বাচ্চার পরিবেশ কি হবে? মায়ের যেটা পরিবেশ, মানে মায়ের হেলথ হবে, মায়ের নিউট্রিশন হবে, মায়ের মেন্টাল স্টেটও হবে। মা যদি ডিপ্রেস থাকে, এখন দেখা যাচ্ছে যে বাচ্চাও তার মাথায় কিছু সমস্যা বা এই জিনিসপত্রগুলো হচ্ছে। তোমরা জানো কিনা জানি না, যে ছেলের বাবা বা মেয়ের বাবা উইড গাঁজা সেটা আর কি ইউজ করে, সেটা হয়তো এক বছর আগে করেছে, তো বাচ্চার জিনেও সেটার ট্রেটস পাওয়া যায়। উইডটা এতদিন ধরে মানে ইসে থেকে যায় এবং সেটা শুক্রাণুর সঙ্গে প্রবাহিত হয়ে ছেলে ছেলে মানে বাচ্চার মধ্যে চলে আসছে ওই জিনিসপত্রগুলো। এবং আমার পরিচিত একজন আছে, ওরা যখন আর কি কনসিভ করছিল বেবি, ওদেরকে বলেছিল যে 2-3 বছর এগুলো থেকে দূরে থাকতে হবে, তারপরে কনসিভ করো। এগুলো মানে সব কিছু থেকে, যাবতীয় নেশার দ্রব্য থেকে, প্লাস ডিপ্রেশনে থাকা যাবে না। মানে দরকার পড়লে ওরা কর্পোরেটে চাকরি করে, চাকরি ছেড়ে দাও, ব্যবসা করো বা যাই করো, যেটা ভালো লাগে ঘুরে বেড়াও, সেটাই করো। কনসিভ করার 2 বছর পর্যন্ত মেন্টালি পুরোপুরি খুশি থাকতে হবে, কারণ কি ওটার এফেক্ট পড়ছে বাচ্চার মধ্যে। প্রিনাটালে পড়ছে। এবার পোস্টনাটাল, পোস্টনাটাল মানে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেছে, এই অবস্থায় ওর উপর এনভায়রনমেন্ট, ওর ফ্যামিলি, স্কুল, পিয়ার গ্রুপস, এইগুলো এরা হচ্ছে কি ওর উপরে প্রভাব ফেলছে। এরপর হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল, ভেতরেও কিছু জিনিসপত্র আছে, পরিবেশ আছে, যে জিনিসগুলো আমাদেরকে এফেক্ট করে। কি কি? ফ্রম দ্য কেমিক্যাল ব্যালেন্স ইনসাইড দ্য বডি টু ফিজিক্যাল ওয়েদার অ্যান্ড সোশ্যাল কালচার। যেমন ধরো আমাদের মধ্যে ডোপামিন হরমোন কখনো রিলিজ হয়, কখনো রিলিজ হয় না। রিলিজ হলে আমরা খুশি থাকি, হ্যাপি হরমোন বলা হয়। যদি না হয় তাহলে আমরা মনমরা হয়ে থাকি। তো সেটাও পরিবেশের মানে আমার উপর এফেক্ট ফেলছে পরিবেশের মতো। একইভাবে বাইরে বাইরে গরম লাগলে ভালো লাগছে না, একটা নর্মাল ওয়েদার থাকলে আমাদের ভালো লাগছে, ঠিক তো? এরপর হচ্ছে সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল কি? হাউ এ চাইল্ড ইন্ডিভিজুয়ালি পারসিভস দেয়ার সারাউন্ডিংস। একটা বাচ্চা ওর আশপাশের লোকজনকে কিভাবে নিচ্ছে, সেটা হচ্ছে কি তার সাইকোলজিক্যাল বিষয়। কেউ আশপাশের লোকজনকে পজিটিভলি নিচ্ছে, কেউ আশপাশের লোকজনকে পজিটিভলি নিতে পারছে না। অটিজম বাচ্চার কি হচ্ছিল? সোশ্যালি কানেক্ট করতে পারছিল না। ও যেটা ভাবছে সেভাবে হয়তো রিয়াক্ট করতে পারছে না, হাসতে চাইছে কেঁদে দিচ্ছে, কাঁদতে চাইছে হেসে দিচ্ছে, তাই না? এই হচ্ছে বিষয়। যেমন দেখো এক্সাম্পল খুব সুন্দর দিয়েছে, 2 স্টুডেন্টস ইন 1 ক্লাস, টু ওয়ান ইট ইজ জয়ফুল, টু দ্য আদার ফিয়ারফুল। একজনকে দেখে ভয় পাচ্ছে, আরেকজনকে দেখে আনন্দিত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি সাইকোলজিক্যাল বিষয়। এখানে ওটাই আর কি এক্সপ্লেন করেছে যে ডেভেলপমেন্টটা কি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল, নট এ সাম, যোগফল নয়। যোগফল হলে যেহেতু আলাদা করা যায়, সেজন্য ডেভেলপমেন্ট হচ্ছে প্রোডাক্ট। যে কোনো একজন যদি শূন্য হয়ে যায়, যে কোনো একজনকে যদি আমি উঠিয়ে নিই, তাহলে ডেভেলপমেন্ট আর থাকবে না, ডেভেলপমেন্টও শূন্য হয়ে যাবে। আচ্ছা, এটা কার থিওরি? উডসউডের। আচ্ছা, ব্যাস এই জিনিসপত্রগুলো এখানে লেখা আছে, যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। এইবার দেখো খুব সুন্দর বলেছে, ম্যানিফেস্টিং দ্য মাল্টিপ্লায়ার এফেক্ট। ওই যে মাল্টিপ্লাই হচ্ছে হেরিডিটি আর এনভায়রনমেন্ট, সেটা ম্যানিফেস্ট করার বিষয়টা কি? সিডটা হচ্ছে হেরিডিটি, মানে বাচ্চার মধ্যে যে বীজটা আছে বাবা মার কাছ থেকে যেটা পেয়েছে, সেটা তো সিডের মতনই, সেটা হচ্ছে ওর বংশগতি। তারপরে কি হচ্ছে? দ্য সয়েল অ্যান্ড ওয়াটারটা কি হচ্ছে? ওর পরিবেশটা,
সয়েলটা তো বাইরে থেকে দিই কি না, সিডটা সয়েলের মধ্যে দিচ্ছি, তাহলে পরিবেশ, তারপরে যদি জল দিই তাহলেই বীজটা কি হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে, মানে বীজ থেকে আর কি কি বলে এটা, অঙ্কুরোদ্গম ঘটছে। তো এই জিনিসপত্রগুলো বাইরে থেকে দেওয়া যায়, এগুলো যদি না দিই তাহলে সিড নিয়েও কিছু হবে না। আর যদি সিড না থাকে তাহলে এগুলো দিয়েও কিছু হবে না, অঙ্কুরোদ্গম হবে কার, তাই না? দুজনেরই কিন্তু দরকার। এইটা কার হাতে আছে? এটা টিচারের হাতে আছে। জন্যই এই চ্যাপ্টারটা তো ভালো করে পড়ানো হয়, ঠিক আছে? টুইন স্টাডি, যমজ শিশুর উদাহরণ। কি বলছে? ইফ আইডেন্টিক্যাল টুইনস আর রেজড ইন ড্রাস্টিক্যালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট। একটা বাচ্চাকে তুমি হস্টেলে পাঠিয়ে দিছো ছোটবেলাতে। আমাদের রামকৃষ্ণ মিশনে ছোটবেলায় হস্টেলে নেয় না, জানো? ক্লাস 5 থেকে হোস্টেল আছে, 1 থেকে 4 নেই। কারণ 1 থেকে 4 বাচ্চার বাবা মার যে আর কি টাচটা, সেটা খুব দরকার। সেই সময় যদি একসঙ্গে থাকে তাহলেই বাচ্চা ঠিকঠাক ডেভেলপমেন্ট ঘটে। তো একটা বাচ্চাকে 1 থেকে ওই ক্লাস 1 বা নার্সারিতেই পাঠিয়ে দিয়েছে হোস্টেলে। আর তারপরে কি হচ্ছে, একটা বাচ্চা আবার বাবা মা বা দাদুর কাছে বড় হচ্ছে, দাদু দিদার কাছে বড় হচ্ছে, ওই যে একটা আলাদা একটা পরিবেশ, আর এটা আলাদা পরিবেশ। ওরা টুইন যতই হোক, ওদের মধ্যে হেরিডিটি যতই এক থাকুক, ওদের এনভায়রনমেন্ট আলাদা হওয়ার জন্য ওরা দুজনে একদম কমপ্লিট ডিফারেন্ট পার্সন তৈরি হবে, বুঝলে? এবার হচ্ছে ডিফাইনিং লিমিটস অ্যান্ড ক্রিয়েটিং পোটেনশিয়াল। কিছু লিমিট কে তৈরি করে দেয় আমাদের শরীরে বা আমাদের যে কোনো কিছুতে? লিমিট কে তৈরি করে দেয়? এনভায়রনমেন্ট তো পরিবর্তন হচ্ছে, তাহলে যে জিনিসটা পরিবর্তন হচ্ছে না সেই লিমিট তৈরি করে দেবে কে? সেটা জিন, বংশগতি, হেরিডিটি, তাই না? হেরিডিটি আমাদের কিছু লিমিট তৈরি করে দেয়। পরবর্তীকালে আমরা মাল্টিপল ইন্টেলিজেন্সে দেখেছিলাম সেটাকে ভাঙা যায়। এই চ্যাপ্টারেই বলেছে যে বাচ্চার হাইয়েস্ট আইকিউ কত হবে সেটা আগে থেকে ডিসাইড করা যায়। বাবা মার মধ্যে যার আইকিউ সব থেকে বেশি, ধরুন বাবা মার মধ্যে আইকিউ হচ্ছে 130, বাচ্চার উপরের লেভেলটা হচ্ছে 130, তার নিচে হতে পারে। এই চ্যাপ্টারে বলেছে। মাল্টিপল ইন্টেলিজেন্স আমরা গিয়ে কি দেখেছিলাম, যে আইকিউ কোনো ফিক্সড রেট নয়, ইন্টেলিজেন্স বিভিন্ন রকম হতে পারে। মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরিটাই ঠিক, সিডিপিতে সেই অনুযায়ী তুমি সব কিছু কারেক্ট করবে। এই চ্যাপ্টারে শুধু এই কথাটা বলেছে যে আমাদের লিমিট সেট করে দেয় হেরিডিটির জন্য। এবার ওই লিমিটটাকে ভাঙার জন্য আমরা কি করব, তাকে প্রপার পরিবেশ দিতে হবে, ক্রিয়েটিং এ রিচ এনভায়রনমেন্ট। তাকে যখন আমি ভালো পরিবেশ দেবো, অটোমেটিক সে ভালো হয়ে যাবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে। আচ্ছা, ব্রেনারের ইকোলজিক্যাল সিস্টেম, তিনি কয়েকটা ইকোলজিক্যাল সিস্টেমের কথা বলেছেন: মাইক্রো সিস্টেম, মেসো সিস্টেম, এক্সো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম আর ক্রোনো সিস্টেম। এই সিস্টেমগুলো বাচ্চার উপরে প্রভাব ফেলে। এগুলো হচ্ছে কি এনভায়রনমেন্টের সিস্টেম। চলো আমরা দেখি কি কি আছে এখানে। মাইক্রো শুনে কি মনে হচ্ছে? ছোট ছোট গ্লাস, বাচ্চার একদম কাছে যেটা। তারপরে মেসোটা দেখবো, এক্সোটাও দেখবো, ম্যাক্রোটাও দেখবো। এক্সো শুনে কি মনে হচ্ছে? বাইরের কিছু বিষয়। মেসো বুঝতে পারছো মেসো কি? সেকেন্ডারটা। মেসো হচ্ছে মাইক্রোর মধ্যে কমিউনিকেট করে। আর ম্যাক্রো মানে একটু বড়। ম্যাক্রো একটু বড়, মাইক্রো ছোট, ম্যাক্রো বড়। চলো দেখি তাহলে কোনটা কি। প্রথম স্তর হচ্ছে কি মাইক্রো সিস্টেম। মাইক্রো সিস্টেমের মধ্যে কে কে পড়ে? মাইক্রো সিস্টেমের মধ্যে পড়ে যারা বাচ্চার একদম ডিরেক্ট ইনফ্লুয়েন্স করে, বাচ্চাকে একদম ইমিডিয়েট পাশেই হচ্ছে। তাহলে বাচ্চার সব থেকে পাশে কে আছে? প্যারেন্টস, ফ্যামিলিস। এগুলো হচ্ছে বাচ্চার মাইক্রো সিস্টেম। মানে বাচ্চার উপরে যে এনভায়রনমেন্টের প্রভাব পড়ে, সেই এনভায়রনমেন্টের একটা মাইক্রো সিস্টেম পার্ট হচ্ছে তার ফ্যামিলি বা তার বাবা মা বা তার ভাই বোন, এরা সব, ঠিক আছে? দাদা দিদা, এরা সব। স্কুল পিয়ার সেগুলো একদম পাশেই যেগুলো আছে, ডিরেক্টলি ইনভলভ এটার সঙ্গে। এই যে দেখো কি বলছে, বাই ডিরেকশনাল ইনফ্লুয়েন্স। প্যারেন্টস ইনফ্লুয়েন্স দ্য চাইল্ড। বাচ্চা চাইল্ডকে ইনফ্লুয়েন্স করছে। যদি বাচ্চাকে ফোন দিয়ে দেয়, বাচ্চা ফোন দেখে খাওয়া অভ্যাস করে নিচ্ছে, ফোন ছাড়া তারপরে খাচ্ছে না। একইভাবে উল্টো কি হচ্ছে, অ্যান্ড দ্য চাইল্ডস বিহেভিয়ার ইনফ্লুয়েন্সেস প্যারেন্টস। আগেকার বাবা মারা ফোন দেওয়ার তো উপায় পেত না, খাবি না মানে ঠিক করে একটা বললো কি, তাই না? ওটা কিন্তু খারাপ। বাবা মা রেগে যাচ্ছে, সেজন্য বাচ্চার দ্বারা প্রভাবিত হচ্ছে, ওটাও খারাপ। যাই হোক, মাইক্রো বললাম, এই হাতে খাওয়াচ্ছে আর এই হাতে। সেকেন্ড সিস্টেম যেটা, সেটা হচ্ছে মেসো সিস্টেম। মেসো সিস্টেম কোনটা?
মেসো সিস্টেম বলছে যে সিস্টেমটা দুটো মাইক্রোর মধ্যে কমিউনিকেশনটা তৈরি করতে পারে বা দুটো মাইক্রোকে কানেক্ট হবে। মাইক্রো কি কি পড়লাম? প্যারেন্টস পড়লাম, তাই তো? স্কুল পড়লাম, স্কুলের মধ্যে টিচার আছে, তাই তো? এই দুজনকে কানেক্ট কে করবে? ধরো নাও স্কুলে প্যারেন্ট টিচার মিটিং হয়, প্যারেন্ট টিচার মিটিং হচ্ছে, সেখানটাতে দুটো মাইক্রো সিস্টেম, একটা প্যারেন্টস একটা টিচার, এদের মধ্যে কানেকশন হচ্ছে। তাহলে এই যে প্যারেন্ট টিচার মিটিং বা যে জায়গাটাতে প্যারেন্ট টিচার মিটিং হচ্ছে সেটা কোন সিস্টেমের মধ্যে পড়ছে? মেসো সিস্টেমের মধ্যে। এনভায়রনমেন্টাল সিস্টেম বুঝছি কিন্তু আমরা, হ্যাঁ। তো দুটো মাইক্রোর মধ্যে যে কমিউনিকেশন ঘটাচ্ছে সেটা কি আমাদের মেসো। আর মাইক্রোটা হচ্ছে একদম বাচ্চার ইমিডিয়েট পাশেরটা। কার থিওরি পড়ছি আমরা? ব্রনফ্রেন্ড। আর কি হচ্ছে এটা? এটাকে বলছে দ্য নেটওয়ার্ক অফ কানেকশন। যেহেতু এখানটাতে কানেকশন হচ্ছে সেটা হচ্ছে দ্য নেটওয়ার্ক অফ কানেকশন। এখানটাতে কি ডাইরেক্ট চাইল্ডের কোনো প্রেজেন্স নেই, এখানে মাইক্রো সিস্টেম গুলোর প্রেজেন্স আছে। ঠিক আছে, মাইক্রো সিস্টেমের প্রেজেন্স আছে, তো এটা কেন পড়ানো হচ্ছে? দুটো মাইক্রো সিস্টেম, স্কুল আর প্যারেন্ট, এদের মধ্যে যে আর কি কমিউনিকেশন হচ্ছে সেই কমিউনিকেশনের প্রভাব বাচ্চার উপরে পড়ে। তো যদি বললো যে বাচ্চা পড়াশোনায় খারাপ বা এটা হ্যান্ডমেন্টাল খারাপ কিছু করবে, বাচ্চার উপরে একটা ইয়ে পড়ছে, বাবা মা সেভাবে ইয়ে করছে, সেই জন্য এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে। এখানে কিন্তু চাইল্ড ডাইরেক্টলি কি ইনভলভ না, স্টিল এটা একটা সিস্টেম। ঠিক আছে, এরকম আরেকটা দেখবো আমরা, এক্সো সিস্টেম। এক্সো সিস্টেমেও ডাইরেক্টলি চাইল্ড ইনভলভ না। এক্সো সিস্টেম কোনটা? মাইক্রো কোনটা বললাম? মাইক্রো হচ্ছে একদম বাচ্চার কাছে, মেসো কি করলো? দুটো মাইক্রোর মধ্যে কানেকশন করলো। এক্সো সিস্টেম হচ্ছে এগুলো বাইরে, মানে বাবা মার ওয়ার্ক প্লেস। বাবা মা যেখান থেকে কাজ করে আসলো, এসে নিয়ে দেখা গেল বাবার বসটা বকেছে বাবাকে, সে বাড়িতে এসে মুখ গোমরা করে আছে, সেখানে তো বাচ্চার কোনো ভূমিকাই নেই, এখানটাই মুখ গোমরা করে আছে, বাচ্চার উপরে একটা বাজে এফেক্ট করছে। তাহলে এই যে বাবার অফিস, সেটা কি? সেটা এক্সো সিস্টেম। সেটার সঙ্গে বাচ্চা ডাইরেক্ট কানেকশন না থাকলেও বাচ্চা সেটার দ্বারা কি হচ্ছে? প্রভাবিত কিন্তু হচ্ছে। ঠিক আছে, তারপরে কি গণমাধ্যম, স্থানীয় শাসন ব্যবস্থা। গণমাধ্যম পড়ে প্রভাবিত হচ্ছে বাবা মা আর কি, ওই গিয়ে মাধ্যমিকে দেখ মিষ্টি খাওয়াচ্ছে ওকে, তুই কি করবি। তারপরে হচ্ছে স্থানীয় শাসন ব্যবস্থা, এগুলো তো এফেক্ট ফেলেই। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম? মাইক্রো পড়লাম, মেসো পড়লাম, এক্সো পড়লাম। এরপর হচ্ছে ম্যাক্রো। মাইক্রো মানে একদম কাছেরটা ছিল, আর ম্যাক্রো মানে একটু দূরের হবে কিন্তু মানে পরিসরটা বড় হবে। ম্যাক্রো সিস্টেমের মধ্যে পড়ে হচ্ছে সোসাইটির কালচার। এখানে যে বাচ্চা বড় হচ্ছে, সেই বাচ্চা যদি আবার বোলপুরে চলে যায় সে অন্যভাবে বড় হবে, সেই বাচ্চা যদি আবার নরেন্দ্রপুরে চলে যায় সে আলাদাভাবে বড় হবে। তো ওই জায়গাগুলোর যে পরিবেশের প্রভাব, সেটা কি হচ্ছে? একটা মানে জোর করে কেউ ঢুকিয়ে দিচ্ছে না, কিন্তু বড় একটা মানে পরিসরে তার উপরে কাজ করছে। ওখানে গিয়ে দেখছে যে সবাই আর্টিস্টিক, সবার বাড়ি ভালো, সবাই সেখানটাতে শান্ত, আর এখানটাতে এসে দেখছে সবাই মারপিট, রাজবাড়িতে গেলে হারিয়ে যাচ্ছে, রাস্তা হারিয়ে যাচ্ছে। তো এফেক্ট তো পড়বেই, সেটা হচ্ছে প্র্যাকটিস। বোঝা গেল? হ্যাঁ, রাজবাড়িতে ইচ্ছা করে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, রাস্তায় জ্যাম হচ্ছিল বলে রাস্তা বন্ধ করে। এটা হচ্ছে ওই যে শ্রমিকদের টাকা দিচ্ছে না বলে কলকারখানা বন্ধ করে দাও, টাকা ঠিক মতো পাচ্ছে না। লাস্ট একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ক্রোনো সিস্টেম। ক্রোনোর সঙ্গে কি যুক্ত? ক্রোনোলজি সমঝিয়ে, ক্রোনোলজি যুক্ত, তাই না? ক্রোনো মানে হচ্ছে টাইম লাইন। ঠিক তো? বাচ্চাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটলো যেটা বাচ্চার উপরে প্রভাব ফেললো। যেমন ধরো না, আমি যেমন আমার জীবনের এরকম একটা অদ্ভুত ঘটনা, আমার দাদু মারা যাওয়া। সবার জীবনে এরকম কিছু না কিছু আছে। আমি প্রথমে একজনকে মারা যেতে দেখেছিলাম, জানতামই না যে মারা যাওয়া জিনিসটা কি, বিশ্বাসই করতে পারছিলাম। ওইটা যে আমার উপরে প্রভাব ফেললো আজীবন ধরে, ওটা আমার মাথায় স্টাক হয়ে থেকে গেল। অনেক বাচ্চার অনেক কিছু আছে। তাহলে এরকম কোনো ঘটনা ক্রোনোলজিতে যেটা ঘটেছে এবং বাচ্চার উপরে প্রভাব ফেলেছে, সেগুলো কিসের মধ্যে পড়ে? সেগুলো ক্রোনো সিস্টেমের মধ্যে পড়ে। ঠিক আছে, হয়ে গেল আমাদের 5টা সিস্টেম। তাহলে আরেকবার দেখি আমরা। বলতে পারবে কেউ কি কি বললাম? বলো, প্রত্যেকটা এক্সপ্লেন করো। মাইক্রো কোনটা? যেটা একদম বাচ্চার কাছে, মা বাবা। মা বাবা।
তারপরে এক্সাম্পল, এটার আরেকটা ভালো ইয়ে আছে হচ্ছে ওই যে বাচ্চাদেরকে টিউশনে পড়তে দিয়ে বাবা মাদের মধ্যে কমিউনিকেশন যেটা হয় সেটা। এক্সো সিস্টেমের মধ্যে কোনটা পড়ছে? বাবা মা ওয়ার্কপ্লেস, বাইরের ঘটনা। ম্যাক্রো বড় একটা পরিবেশ পরিসর, সেখানকার কালচার। আর ক্রোনো ঘটনা, ইতিহাসে ঘটে যাওয়া কোনো ঘটনা যেটা বাচ্চার উপরে প্রভাব ফেলেছে। পরিষ্কার? ভালো পড়ছো। কার থিওরি? ব্রোন ফ্রেন ব্রেনার। ব্রোন ফ্রেন ব্রেনার, ঠিক আছে? ব্রোন ফ্রেন ব্রেনার ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, থিওরিটার নাম। সুন্দর করে দেওয়া আছে, মানে যদি তুমি এটা পড়ো তাহলেই পারবে। দেখো, ডেভেলপমেন্ট ডিপেন্ডস নট অনলি অন দ্য ইন্টারনাল ট্রেটস, মানে যেটা আর কি হেরিডিটি, ইন্টারনাল ট্রেটস মানে হেরিডিটি, বাট অন মাল্টিপল ডিপলি ইন্টারকানেক্টেড লেয়ার্স অফ দ্য সারাউন্ডিংস অফ এনভায়রনমেন্ট। সারাউন্ডিংস যেগুলো আছে এনভায়রনমেন্টের, সেগুলো তো ডিপলি ইন্টারকানেক্টেড, এই সিস্টেমগুলো এগুলোর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? ব্রোন ফ্রেন ব্রেনার। তাহলে চার্ট দিয়েছে। মাইক্রো যেটা ডিরেক্ট প্রভাব করছে, এক্সাম্পল দিয়েছে চাইল্ড টকিং উইথ প্যারেন্টস, বাবা মার সঙ্গে কথা বলে তার উপরে প্রভাব পড়ছে। মেসো মানে যেটা কানেকশন তৈরি করছে, প্যারেন্ট টিচার মিটিং। এক্সো মানে ইনডিরেক্ট, যেটা পরোক্ষভাবে প্রভাবিত ফেলছে, ফাদার্স প্রমোশন আর ট্রান্সফার। ফাদার্স ট্রান্সফারের ফলে একটা এফেক্ট পড়ে, প্রমোশনের ফলেও পড়ে। মেজো সিস্টেম কোনটা? যেটা হচ্ছে কালচার, ঠিক। আর হচ্ছে কি ক্রোনো সিস্টেম, যেটা হচ্ছে টাইমের সঙ্গে রিলেটেড, ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। ইকো সিস্টেম আর ম্যাক্রো সিস্টেম ইন্টারকানেক্টেড। হ্যাঁ, ইকো সিস্টেম মাইক্রো সিস্টেম ইন্টারকানেক্টেড, সবগুলো ইন্টারকানেক্টেড, তাও আলাদা আলাদা করে ভাগ করেছে। ওগুলো একটু বেশি ইন্টারকানেক্টেড। ব্যাস এতটুকুই ছিল। তাহলে আমরা পড়লাম হেরিডিটি, পড়লাম এনভায়রনমেন্ট। কই হেরিডিটি, এনভায়রনমেন্ট যেটার সঙ্গে বিকাশ যুক্ত, ইকোলজিক্যাল সার্ভিস সিস্টেম পড়লাম। কার পড়লাম এই থিওরিটা? ঠিক আছে।